দর্শক, সম্প্রতি একটা ফেসবুক স্ট্যাটাসে বোমা ফাটালেন এনসিপির আহ্বায়ক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। আমরা ইদানিং দেখেছি যে এই ফ্যাসি বিরোধী শক্তিগুলোর ভিতরে কিন্তু কার কত অবদান এ নিয়ে কিন্তু প্রচুর কারাকারি চলতেছে এবং একজন একজনের বিরুদ্ধে গোসা করতেছে। বিএনপি বলতেছে তার অবদান, শিবির বলতেছে তার অবদান, আর ছাত্ররা বলতেছে এটা তো সব আমাদেরই। তো যাই হোক, এখানে সম্প্রতি আল জাজিরা একটা ডকুমেন্টারি করে যে শেখ হাসিনার শেষ ৩৬ দিন নিয়ে, এবং সেখানে আমরা দেখি যে ছাত্র সমন্বয়কদের নামও নেওয়া হয়নি, ছাত্র সমন্বয়কদের কোনো অবদানের কথা বলা হয়নি। সম্পূর্ণ কৃতিত্ব দেওয়া হয়েছে শিবির নেতা সাদেক কাইয়ুমকে এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে। অবশ্যই তাদের অবদান ছিল, কিন্তু এই আন্দোলনে তো সবচেয়ে বড় অবদান ছিল ছাত্র সমন্বয়কদের, কিন্তু তাদের নামও নেওয়া হয়নি। এবং এই কারণেই এই নাহিদ ইসলামরা কিন্তু আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের স্বামীর প্রতি আগে থেকে ক্ষিপ্ত ছিলেন। যদিও বিবিসির যে জুলাই ডকুমেন্টারিটা আমরা দেখেছি সেখানেও কিন্তু সমন্বয়কদের ছবি দেওয়া হয়নি, বাট ওইখানে প্রতিবাদ করলো না, কিন্তু এইখানে প্রতিবাদ করলো। আমি একটু এগুলো বাদ দিয়ে আমি নাহিদ ইসলাম কি লিখেছে আমি একটু শোনাই। তিনি কিন্তু মির্জা ফখরুলকে আক্রমণ করেছেন। নাহিদ লিখেছেন, আমি বুলেট পয়েন্টটা দেখাই। ২রা আগস্ট হাসিনা পালিয়ে যায় ৫ই আগস্ট, তার দুদিন আগে ২রা আগস্ট ২০২৪ সাল রাতে জুলকারনাইন সায়েররা একটা আর্মি কু করে সেনাবাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল। এই উদ্দেশ্যে কথিত সেফ হাউসে, যেসব সমন্বয়করা বাইরে ছিল ওদেরকে একটা সেফ হাউসে থাকার ব্যবস্থা করে দিয়েছিল ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম। তো সেই সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের উপর একটা চাপ প্রয়োগ করা হয়, থ্রেট করা হয় যে আজকে রাতেই ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করবে এবং নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রাখা যাবে না। রিফাতদের বিভিন্ন লেখায় এ বিষয়ে বলা হয়েছে। আমাদের বক্তব্য ছিল যে এক দফার ঘোষণা মাঠ থেকেই জনগণের মধ্যে থেকে দিতে হবে। এক দফা কোনো সেফ হাউস থেকে দেব না, মাঠ থেকে জনগণের মধ্যে দিতে হবে। আর যারা এভাবে চাপ প্রয়োগ করেছে তাদের উদ্দেশ্য ছিল সন্দেহজনক। আমাদের ভিতর প্রথম থেকেই এটা স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনী সমর্থিত কোনো গ্রুপের কাছে দেওয়া যাবে না। এতে আরেকটা 111 তৈরি হবে এবং আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে এবং আমাদের প্রতিরক্ষা বাহিনীও ক্ষতিগ্রস্ত হবে। এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান হিসাবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলো নিয়েই আমরা সামনে এগোতে চাই। ৫ই আগস্ট থেকে আমরা আমাদের এই অবস্থান ব্যক্ত করে গিয়েছি। সুতরাং এই জুলকারনাইন সায়ের গংরা ৫ই আগস্টের পর বারবার চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে পাল্টানাতে তোদার করাতে। সেক্ষেত্রে এই সাদিক কাইয়ুমদের ব্যবহার করেছে এবং তারা ব্যবহৃত হয়েছে, এবং এই জুলকারনাইন সায়ের গংদের এই চেষ্টা অব্যাহত আছে। কল রেকর্ড ফাঁস, সার ভাইলেন্ট চরিত্র হনন, অপপ্রচার, প্রোপাগান্ডা, হ্যান কোনো কাজ নাই না হচ্ছে। বাংলাদেশের সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে, বাংলাদেশে যারা এখন উপদেষ্টা আছে তাদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে এই দেশের ইতিহাসে এমন কখনো হয়েছে কিনা আমার জানা নেই। কিন্তু মিথ্যার উপর দিয়ে বেশি দিন টিকা যায় না, জুলকারনাইন সায়েররাও টিকবে না। বোঝা যায় যে জুলকারনাইন সায়েরের উপর তিনি খুবই খেপা। আবার মির্জা ফখরুলের কথা বলেছেন যে সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে দেওয়া হয় নাই, তিনি অন্য মাধ্যম থেকে পেয়েছেন। এটা সত্য নয়। ৫ই আগস্ট রাতের প্রেস ব্রিফিংয়ে আমরা বলেছিলাম যে আমরা জাতীয় সরকার করতে চাই। সে প্রেস ব্রিফিংয়ের পরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমাদের ভার্চুয়াল মিটিং হয়। সেখানেও জাতীয় সরকার এবং নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তারেক রহমান সম্মত হননি। সুতরাং এটাও সত্য না। এখন দর্শক, এই অভ্যুত্থান পরবর্তী ফ্যাসিব বিরোধী শক্তিগুলোর ভিতরে একটা চরম দ্বন্দ্ব লক্ষণীয়। কিন্তু এখানে কিছু প্রশ্ন হচ্ছে যে নাহিদরা যখন ডিবির সেফ হাউসে ছিল তখন আবার অন্যান্য সমন্বয়করা তারা রাতে আশ্রয় চায় মার্কিন দূতাবাস তাদেরকে সাহায্য করেনি, কিন্তু অন্য জায়গায় থাকার ব্যবস্থা করে দিয়েছিল ডেইলি স্টার সাংবাদিক জাইমা ইসলামের মাধ্যমে। তো সেখানে আবার এই সাদেক কাইয়ুমের সঙ্গে আবার তাদের যোগাযোগ ছিল এবং সাদেক কাইয়ুমের মাধ্যমে আবার জুলকারনাইন সায়েরের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। এখন নাহিদ ইসলাম বলতেছে যে ২রা আগস্ট জুলকারনাইন সায়ের প্রস্তাব দিয়েছিল ওই সমন্বয়কদের যে নাহিদ আসিফের সঙ্গে যোগাযোগ করবে না, তোমরা এই সেফ হাউস থেকেই সরকার পতনের এক দফা ঘোষণা দাও। এটা তো জুলকারনাইন সায়ের করতেই পারেন, কারণ তখন কিন্তু সবার কাছেই মনে ছিল যে যেভাবেই হোক এই হাসিনা সরকারের পতন ঘটাতেই হবে এবং সেনাবাহিনীর একটা অংশ। এখন সেই অংশটা কে? আমি জানি সে সেনাবাহিনীর একটা অংশ হচ্ছে ওয়াকারুজ্জামানের নেতৃত্বে তরুণ সৈনিকরা,
আরেকটা হচ্ছে যে জিয়াউল আহসান, মুজিব, তারেক সিদ্দিকী, এদের নেতৃত্বে আরেকটা। তো নিশ্চয়ই আমি ধারণা করতেছি যে জেনারেল ওয়াকার নেতৃত্বে যেই সামরিক বাহিনীটা আছে, জুলকারনাইন সাহের ওদের কথাই বলতেছেন যে ওরাই ক্ষমতাটা নিয়ে নিবে। কিন্তু আমার কথা হচ্ছে যে এটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো সেই সেই সুযোগ তো ছিল। শেখ হাসিনা যেদিন পালিয়ে যায় সেদিন কিন্তু ইচ্ছে করলেই খুব ইজিলি ওয়াকারুজ্জামান ক্ষমতা নিয়ে নিতে পারতেন, কিন্তু ওয়াকারুজ্জামান তো তা করেননি। এবং ওয়াকারুজ্জামানের দোষ ত্রুটি অনেক কিছু আছে, এটা তো মানুষ মাত্রই হয়, আমি অস্বীকার করতেছি না, কিন্তু তার ভিতরে যে ক্ষমতা নেওয়ার কোনো লোভ নাই এটা তো আমরা দেখেছি কি। তাহলে নাহিদ ইসলাম কি এটা ঠিক বলেছেন? এই অভ্যুত্থানের সময় সব ঘটনাগুলো তো দ্রুত ঘটতেছিল, এত পরিস্থিতি চেঞ্জ হচ্ছিল যে যদি জুলকারনাইন স্যারের কথা বলেও থাকে তাহলে কি তার দোষ দেওয়া যাবে? আমরা তো দেখেছি রাস্তায় অনেকে বলেছেন যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। এবং নাহিদ ইসলাম আরও বলেছেন যে সাদেক কাইয়ুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়কই ছিল না, 5ই আগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করেছে, অভ্যুত্থানের শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এই কারণে সাদেক কাইয়ুমকে প্রেস ব্রিফিংয়ে বসার ব্যবস্থা করা হয়। কিন্তু সাদেক কাইয়ুমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢালাও প্রচারণা করেছে যে এই অভ্যুত্থানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতৃত্ব দিছে, আমরা সামনে শুধু পোস্টার ছিলাম। কিন্তু এটা ঠিক না, এই অভ্যুত্থান শিবিরের একক নয়, শিবিরের কোনো ইনস্ট্রাকশনও নেওয়া হয় নাই, ডিরেকশনও দেওয়া হয়নি। আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতাম। আর কারা কারা ক্ষমতার ভাগ বাটোয়ারা করতে চাইছে, গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে চাইছে, সে বিষয়ে অন্যদিন বলবো। তার মানে এখন শিবির আর এনসিপি বেজে গিয়েছে যে এই অভ্যুত্থানের কৃতিত্ব কাদের এটা নিয়ে। এই অভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর ছিল না, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আবার এটাও সত্য যে সবার অবদান ছিল। কিন্তু আজকে এই অভ্যুত্থানের অবদান নিয়ে সবার ভিতর কারাকারি। আজকে আপনারা দেখবেন যে নাহিদ ইসলাম যে অভিযোগগুলো করতেছে যে তাদের চরিত্র হনন হচ্ছে, কল রেকর্ড হচ্ছে, এগুলো সব তো মিথ্যা না। মাহফুজ আলমের ভাইয়ের যে অস্ট্রেলিয়ার অ্যাকাউন্টে টাকা, এটা মিথ্যা কথা। এটা ওই কোনো এক সাংবাদিক বনি আমিন কোনো কথা নেই বার্তা নেই সেটা কথা বললো আর সবাই প্রচার করা শুরু করলো আওয়ামী লীগের লোকজন, এটা কোনো ভিত্তি নেই। কিন্তু আসিফ মাহমুদের বাবার নামে যে অভিযোগগুলা, এই অভিযোগগুলো তো আছে। আসিফ মাহমুদ তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ দুর্নীতির প্রমাণিত হয় নাই, বাট তার বাবা যে এলাকায় বিভিন্ন টুকটাক টুকটাক অন্যায় কর্মে জড়িত, এটা তো সত্য, বিভিন্ন অভিযোগ আছে। আবার এটাও সত্য যে সম্প্রতি তথ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বেসরকারি ফায়েজ তৈয়ব আহমেদের বিরুদ্ধে জুলকারনাইন সাহেররা উঠে পড়ে লেগেছে যে সে যে দুর্নীতিবাজ এটা প্রমাণ করার জন্য। এবং এটা নিয়ে কালবেলা পত্রিকা রিপোর্ট করিয়েছে, ডেইলি স্টার রিপোর্ট করেছে, প্রথম আলো রিপোর্ট করেছে যে সে দুদক চেয়ারম্যানকে চাপ দিয়েছে দুর্নীতি বন্ধ করার জন্য। কিন্তু এগুলো তার না। আসলে মানে সংক্ষেপে বলি আর কি, আগে সরকারের আমলে অনেক দুর্নীতি হয়েছে এই প্রজেক্টে এবং কিছু কেনাকাটা হয়েছে। তো এখন ফায়েজ তৈয়ব আহমেদ বলতেছে দুদক চেয়ারম্যানকে যে স্যার এটা নিয়ে অনুসন্ধান করেন না, কারণ আগের সরকারের আমলে যে ইয়েগুলো হয়েছে, যে কেনাকাটাগুলো হয়েছে, এখন যদি আমরা এই প্রজেক্ট বন্ধ করে দিই তাহলে কিন্তু সরকারের বিশাল ক্ষতি তো এমনিও হইব অন্য হইব, কাজে প্রজেক্টটা বরং বাস্তবায়ন করলে আমাদের ক্ষতি কম হবে। এবং তিনি চীনের হুয়াওয়েকে দিয়েছেন কাজ, হুয়াওয়ে একটা বিশাল কোম্পানি আপনারা জানেন যে। তো এই সমস্ত বিষয় নিয়ে এখন নাহিদ ইসলাম বলতেছে, আমার মনে হয় কি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই আসলে নিজেদের স্বার্থ দেখতে চায়। আমাদের ভিতরে সাংবাদিক আছে, কিছু ইউটিউবার আছে, ওরা মনে করে যে এই সরকার তাদের আন্দোলনের ফসল, সুতরাং যেই মন্ত্রণালয়ে যেভাবে কাজ কাম সামু যেমনে সামু সব আমাদেরকে দিতে হবে, না দিলেই শুরু হয়ে যায় চরিত্র হনন। এই দেখেন না কিছু ইউটিউবার আসিফ নজরুলের বিরুদ্ধে অল টাইম কথা বলে চিৎকার করে, এখানেও স্বার্থ আছে। আবার কিছু ইউটিউবার ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কথা বলে, এখানেও স্বার্থ আছে। স্বার্থ ছাড়া কিছু নেই। সম্প্রতি এই যে তাসনিম খলিল চ্যানেল 24 একটা ইন্টারভিউ দিল, সেখানে বলছে সংস্কার মস্কার কিছু না, এগুলো হচ্ছে ভুয়া ধারণা। আবার বলল যে এই সমন্বয়করা ডিজিএফ এর গাড়িতে করে ঘুরে বেরিয়েছে, তারা সমন্বয়ক কিভাবে? মানে এই তাসনিম খলিল নাহিদ ইসলামদের বিরুদ্ধে অবস্থান নিল। আবার বলল জুলাই সনদ কি, এটা কিসের সনদ? আরে পুরোপুরি এই তাসনিম খলিল বিএনপির পক্ষে কথা বলতেছে, বিএনপি ক্ষমতায় আসবে। গতকালকে দেখলাম তাসনিম খলিল বাংলা ভিশনে ওই যে ডক্টর জাহিদের সঙ্গে একটা টকশোতে অংশ নিয়েছিল কাজী জেসিনের উপস্থাপনায়, সেখানে দেখলাম যে তাসনিম খলিলের যখন বক্তব্য দেয় তখন তার ছবির পাশে উঠলো যে তাসনিম খলিল শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি তো অবাক হলাম যে তাসনিম খলিল ঢাকা বিশ্ববিদ্যালয় চাকরি পেয়ে গেল, আবার শুনেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়েও পড়ায়। আবার ডক্টর জাহিদুর রহমান, তাকেও শুনেছি যে পিএইচসিতে ভাইবা বোর্ডে ইন্টারভিউতে নেওয়ার ব্যবস্থা করছে। জাহিদুর রহমানও খুবই বিএনপির পক্ষে কথা বলে। তো সবাই আসলে নিজ নিজ স্বার্থ রক্ষায় ব্যস্ত। কিন্তু একটা কথা তো সত্য যে আমরা যাই করি না কেন, আমরা যাই বলি না কেন, যাই করি না কেন, অভ্যুত্থানে কার অংশ আছে কার অংশ নাই এগুলো বাদ দিয়ে আমরা তো সবাই একটা কথা বলতেই পারি যে অভ্যুত্থানে সবারই অংশগ্রহণ ছিল, কিন্তু সামনে তো ছিল ওই সমন্বয়করা, তাই না?
আর এই যে কিছু সাংবাদিক অভিযোগ করে যে এই নাহিদ আসিফ সার্জিসরা ডিজিএফ এর গাড়িতে চড়ে ঢাকা শহরে ঘুরে বেরিয়েছে, তাহলে ডিজিএফ ওদেরকে মারলো কেন, ওদের অত্যাচার করলো কেন, তাই না? কাজেই এই আন্দোলন সবার, কিন্তু সামনে তো ছিলই নাহিদরাই। এবং আজকে মির্জা ফখরুল সাহেবরা বলে যে জাতীয় সরকারের প্রস্তাব দেওয়া হয় নাই, আমি জানি দেওয়া হয়েছিল, কিন্তু ওনারা রাজি হন নাই। ওনারা বলতেছিলেন যে না, এভাবে হয় না, তোমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করো, কিন্তু আমরা বিএনপি নির্বাচন ছাড়া কোনো সরকারের অংশ হব না। এটা বিএনপি স্পষ্ট বলে দিয়েছিল। আজকে তো মির্জা ফখরুল ইসলাম অস্বীকার করলে হবে না। আর নাহিদ ইসলাম যে অভিযোগ করেছেন জুলকারনাইন স্যারের বিরুদ্ধে, যে জুলকারনাইন স্যার 2রা আগস্ট চাপ দিয়েছে যে সেনাবাহিনীর একটা অংশের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য, আমি মনে করি এটাও সত্য না। কারণ 5ই আগস্টের পর থেকে আমরা দেখেছি যে যে কোনো কারণেই হোক এনসিপি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে পছন্দ করতেছে না। এর হয়তো নানাবিধ কারণ আছে, কিন্তু এই যেই বলল যে জুলকারনাইন স্যার 2রা আগস্ট চাপ দিয়েছে যে তোমরা এক দফা ঘোষণা করো, হ্যাঁ চাপ দিয়েছে, এটা সত্য, কিন্তু সেটা সেনাবাহিনীর একটা অংশের হাতে ক্ষমতা দেওয়ার জন্য না। কারণ জুলকারনাইন স্যার চেয়েছিল যত দ্রুত সম্ভব এক দফা ঘোষণা করা হোক, কারণ হাসিনার পতনের সুযোগটা এখনই, এটা জুলকারনাইন স্যার বুঝতে পেরেছিল। কাজে এই বিভিন্ন বিষয় আছে। এবং এই নাহিদ ইসলাম ঢালো অভিযোগ করতেছেন, তার দল এনসিপির উপর কন্ট্রোল আছে? এনসিপি দেখেন না, তাই এক কথা বলে একজন চাঁদাবাজি করে ধরা খায়, সমন্বয়ক ধরা খায়। আবার এই এনসিপির যে গুরু পিনাকি ভট্টাচার্য, তিনি তো বিএনপি চাঁদাবাজি করলে একদম ফলাও করে বলেন আই বিএনপি সব চাঁদাবাজি করে নিয়ে গেল, কিন্তু এনসিপি চাঁদাবাজির সময় পিনাকি ভট্টাচার্য একদম চুপচাপ, তার মুখ থেকে কোনো শব্দ নাই। তো এগুলোর উত্তর তো দিতে হবে, তাই না? জনগণ সবই বোঝে দর্শক, কে সত্য বলে কে মিথ্যা বলে জনগণ ঠিকই বোঝে, এবং জনগণ একসময় কিন্তু এটা জবাব দিবে। এবং এই যে এই ফ্যাসি বিরোধী শক্তিগুলোর ভিতরে এইভাবে এই যে গন্ডগোল, এই গন্ডগোলের ফলেই কিন্তু এই 24-এর পরাজিত অপশক্তি আবার ফিরে আসার চেষ্টা করবে। কাজে আমাদেরকে সাবধান থাকতে হবে। ধন্যবাদ।